জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। বিস্তারিত জেনে নেব তার কাছে। সাগর, কাল তো আখেরি মোনাজাত, তার আগে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে ইজতেমা ময়দানে, বিস্তারিত জানাবেন। মুসলিম উম্মার পবিত্র হজের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং বড় সম্মেলন যেটিকে বলা হয়ে থাকে সেটি বিশ্ব ইজতেমা, যেটি ঢাকার অদূরে গাজীপুর জেলার যে তুরাগ নদী রয়েছে তার তীর ঘেঁষে বিশ্ব ইজতেমা পালন হয়ে আসছে। এবারের পর্বটি হচ্ছে ৫৮তম পর্ব। ৫৮তম পর্বে আমরা দেখেছি যে আজ এর আগেও একটি ধাপ অনুষ্ঠিত হয়েছে, তারপরে আবার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে গতকাল, যেটি আজকে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন। আজকের দিনের শুরুতে আমরা দেখেছি যে ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর পরবর্তীতে এখন সময় যেহেতু ঠিক দুপুর, জোহরের নামাজ ঘনিয়ে আসছে, জোহরের নামাজের পরেই আবার বয়ান শুরু হবে। আমরা দেখেছি যে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকর, আসকারের মধ্য দিয়ে আজকের এই দিনটি এখানে অতিবাহিত হচ্ছে। কালকের আমরা জানতে পেরেছি যে এটির আখিরি মোনাজাত হবে। সে আখিরি মোনাজাতের সময়টি আমাদেরকে সম্ভাব্য সময় জানিয়েছে যে দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে যে কোনো এক সময় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার যে পর্বটি এখন চলছে সেটি পরিসমাপ্তি ঘটবে। এবার পর্বেও কাঙ্ক্ষিত আখিরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর আহমেদ। তাবলিগের আজকে শুরুতে দিনের আনুষ্ঠানিকতায় তাবলিগের ৬ উসুলের উপর বাদ ফরজ পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলা অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। দ্বিতীয় পর্বে কিন্তু ময়দানে ইসলামের শরিয়া মোতাবেক যে বিবাহ যেটি চালু আছে, অর্থাৎ যৌতুকবিহীন বিয়ে, সেটি আনুষ্ঠানিকতা হবে বলে আমাদেরকে জানা হয়েছে। শীর্ষ মুরব্বীদের বয়ান চলাকালে আমরা দেখেছি যে ইজতেমা ময়দান জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছিল। সকালের কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদের গভীর মনোযোগ সহকারে মুরব্বীদের আমরা বয়ান শুনতে দেখেছি। ময়দানে যারা বয়ান করেছেন তারা হচ্ছেন যে ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ, বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোধরা, বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাসান বয়ান দেবেন, বাদ মাগরিবের পর ভারতের আরেক মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে পবিত্র ইজতেমায় এখানে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অন্যান্য যে পরিস্থিতিগুলো থাকে সেগুলো সবকিছুই আগের বাড়ির চেয়ে ভালো বলে এখানকার যারা মুসল্লি আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এখন পর্যন্ত মোট ৯ জন ইজতেমায় মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা সবাই হৃদরোগ বা অন্য কোনো রোগে আগে আক্রান্ত ছিল। এরকমই বেশিরভাগ মুসল্লি এখানে ৯ জন, এরকম মুসল্লি ৯ জন এখানে মারা গিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে ইজতেমার সবশেষ তথ্য। অ্যানি, ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। স্বাস্থ্য খাতে পরিবর্তনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাবনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার দলের গুলশান কার্যালয়ে বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় স্বাস্থ্য খাতে আওয়ামী সরকারের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন বিএনপির স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। ক্ষমতায় গেলে এই প্রস্তাবনা বাস্তবায়নের আশ্বাস দেন খন্দকার মোশাররফ। বলেন, রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে হলে দেশের চিকিৎসার মান বাড়াতে হবে। আমাদের রোগীরা যে বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে, উন্নত মানের নার্স প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে। এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদীতে আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব। সংস্কারের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি না করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে চায় জনগণ। নির্বাচন না হলে জনগণের মাঝে আতঙ্ক তৈরি হবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে মানিকগঞ্জ জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন তিনি। দেশের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে দ্রুত নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন রিজভী। তিনি আরও বলেন, জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বাড়ানো অন্তর্বর্তী সরকারের গণবিরোধী সিদ্ধান্ত। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করব ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ অন্য শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত তাপসী ও মামলার বাদী আবু হানিফের উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে মানহানির মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ। আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আসামি পক্ষ বলার চেষ্টা করেছে যে যিনি আজকে বাদী হয়ে মামলা করেছেন তার এই মামলা করার লোকাল স্ট্যান্ডার্ড নাই। আমরা বলেছি যেহেতু এই আবু সাইদ শুধু ব্যক্তি নয়, এই আন্দোলনের একটা সিম্বল। অপহরণের 2 দিন পর বান্দরবানের 7 শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায় গতকাল রাতে লামা উপজেলার লুলাইং এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শনিবার গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার একটি বাগান থেকে 7 শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। বাগান মালিক হেলালের কাছে চাঁদা দাবি করে না পেয়ে তার খামারের শ্রমিকদের অপহরণ করা হয়। পরে অপহৃতদের পরিবারের কাছে 8 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কুষ্টিয়ার ঝাউদিয়া থানার উদ্বোধনের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে বৃত্তিপাড়া বাজার সংলগ্ন সড়কে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ঝাউদিয়া সহ আশেপাশের 6টি ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন। সড়ক অবরোধের ফলে মহাসড়কের 2 পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধকারীদের অভিযোগ, ঝাউদিয়া থানা বাস্তবায়নের সব কাজ শেষ হলেও উদ্বোধনে গড়িমসি করা হচ্ছে। এ অবস্থায় আন্দোলনে নামেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম মেডিকেলে পূর্ণাঙ্গ বার্ন ইউনিটের নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন ও মেডিকেল হাসপাতালের অনিয়ম বন্ধ সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্নি দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা। একই সঙ্গে বিশাল এই জনগোষ্ঠীর চিকিৎসা সেবা পেতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ভোগান্তি। তবে গেল বছর 150 শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের কাজ শুরু হলেও নানা অজুহাতে বাধাগ্রস্ত হয়েছে নির্মাণ কাজ। এতে আর্থিক সহায়তা প্রদানকারী চীনা সরকার মুখ ফিরিয়ে নিতে পারে বলেও আশঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ে বার্ন হাসপাতালের নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান বক্তারা। পাশাপাশি অনুমোদনহীন প্যাথোলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, টেস্ট ও ওষুধে কমিশন বাণিজ্য বন্ধ সহ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান মানববন্ধনকারীরা। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের কথা বলে এই যে বার্ন ইউনিটটাকে দীর্ঘায়িত করা, তো দীর্ঘায়িত করলে যেহেতু এটা বৈদেশিক অনুদানে পরিচালিত প্রকল্প, তাহলে কিন্তু এটা বৈদেশিক অনুদান একটা সময় বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা জিনিস হলো যে এটা যেহেতু শিল্পনগরী, এখানে বার্ন ইউনিটের মানে দরকারি বা প্রয়োজনীয়তাটা অনেক বেশি। সীমান্তে অবৈধ অভিবাসীর
কঠোর নজরদারির শর্তে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত 30 দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ফোনে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেন তিনি। চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়াতে 10,000 অতিরিক্ত সেনা মোতায়েন করবে কানাডা। সেই সঙ্গে বন্ধ করতে হবে অবাধে মাদক পাচার। মূলত একই শর্তে রাজি হন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া সেনবামো। তবে চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য সংকটে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের উপর 10% শুল্ক আরোপ বহাল রাখার জবাবে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস সহ বেশ কিছু মার্কিন পণ্যে পাল্টা কর আরোপ করেছে বেইজিং। সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে $40 কোটি বাজেটে কাটছাঁট করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে সদস্য দেশগুলো। সোমবার শুরু হওয়া জেনেভা বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2026-27 সালের কর্মপরিকল্পনা এবং কাজের জন্য তহবিল বরাদ্দ নিয়ে আলোচনা হবে। বৈঠক চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাহী পর্ষদের বার্ষিক বৈঠকের প্রথম দিনই $530 কোটি বাজেট $490 কোটি নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। শুরুতে এ বাজেটের আকার ছিল $750 কোটি, যা কমানো হয়েছে আগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামগ্রিক তহবিলে প্রায় 18% যুক্তরাষ্ট্রের অনুদান। 2 সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে প্রায় 1 বছর। সিরিয়ায় গাড়ি বোমা হামলায় প্রাণ গেছে 3 শিশু ও 11 নারী সহ কমপক্ষে 20 জনের। আহত হয়েছে অনেকেই। সোমবার উত্তরে আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে এ হামলা হয়। হাসপাতাল কর্মীরা জানান, রাতে কৃষকদের বহনকারী একটি যানবাহনের কাছে বিস্ফোরিত হয় গাড়ি বোমাটি। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অঞ্চলটিতে সশস্ত্র কুর্দিদের বিরুদ্ধে লড়ছে তুরস্কপন্থী বিভিন্ন বাহিনী। গেল 1 মাসে অঞ্চলটিতে এটি 7ম গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা। তবে ডিসেম্বরে সিরিয়ার 2.5 দশকে স্বৈরশাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। ফরচুন বরিশালে জিমি নিশাম, খুলনা টাইগার্সে জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার। বিপিএলের প্লে অফে দলগুলো নিজেদের বহরে যুক্ত করেছে নতুন ক্রিকেটার, কিন্তু সেই স্রোতে নেই চিটাগাং কিংস। দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন বললেন, হুট করে বিদেশি ক্রিকেটার খেলানোর প্রক্রিয়ায় বিশ্বাসী নন তারা। এটা প্রথম ম্যাচ থেকে আমাদের মনে হয়েছে, এখন এসে না, বাট আমরা এটা মনে করতে চাই না। আমরা যেহেতু পুরো টুর্নামেন্ট এইভাবেই খেলে আসছি, আমরা ভালো করেছি পুরো টুর্নামেন্টে, এখন আর ওই জিনিসটার দিকে ফোকাস করতে চাই না। না, এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্ল্যান নাই, আর আমরা আসলে ওইটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না, আমাদের যদি দেখেন যে বিদেশিগুলো আছে, এরা পুরো টুর্নামেন্ট খেলছে, এই কন্ডিশনের সঙ্গে ওদের অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা ওইটা বিশ্বাস করি না যে একটা বড় নাম আনলেই ও ডেলিভার করে দিবে। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়ে অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্রাভিস হেড। আর প্রথমবারের মতো নারীদের বর্ষসেরার পদক বেলিন্ডা ক্লার্ক মেডেল জিতেছেন 23 বছরের অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড। পুরুষ বর্ষসেরা ক্রিকেটারদের মধ্যে বেশ এগিয়ে ছিলেন ট্রাভিস হেড। 2024 সালে 3 সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে 4 সেঞ্চুরিতে মোট 1427 রান করেন এই বাঁহাতি ব্যাটার। বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে 208 ভোট পান হেড। তার পিছে থাকা জশ হ্যাজেলউড পান 158 ভোট। এছাড়া দেশটির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হন এই হেড। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে হ্যাজেলউডের চেয়ে 1 ভোট ও টি-20-র দৌড়ে অ্যাডাম জাম্পার চেয়ে মাত্র 4 ভোট পিছিয়ে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সে বর্ষসেরা হয়েছেন বি ওয়েবস্টার এবং নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন জর্জিয়া ভোল। নারী বিভাগের সেরা হিসেবে বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার সাদারল্যান্ড। ইতালির ক্লাব এসি মিলান ছেড়ে তুরস্কের ক্লাব গালাতাসারায়ে যোগ দিলেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। 1 বছরের জন্য ধারে তুরস্ক
আজকের ক্লাবটিতে গেলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। চলতি মৌসুমের শুরুতে অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন মোরাতা। তবে 6 মাস যেতে না যেতে আবারও ক্লাব পরিবর্তন করলেন স্প্যানিশ স্ট্রাইকার। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত টার্কিশ ক্লাবের হয়ে খেলবেন তিনি। চুক্তির শর্ত অনুযায়ী তাকে কিনে নেওয়ার সুযোগও থাকছে ক্লাবটির। 2024-25 মৌসুমের জন্য 30 লাখ ইউরো পারিশ্রমিক পাবেন 32 বছর বয়সী স্ট্রাইকার এবং 2025-26 মৌসুমের প্রথম ভাগের জন্য পাবেন 30 লাখ ইউরো। মিলান ছাড়াও মোরাতা খেলেছেন জুভেন্টাস, চেলসি, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবের হয়ে। শেষ করছে এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।